রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যায়িত করে বলেছেন, বাংলাদেশে তাদের আর ভবিষ্যৎ নেই। ইসরায়েল আর্মির হয়ে 50,000 বিদেশি সেনা অংশ নিয়েছে গাজা গণহত্যায়। পাকিস্তানে নির্মিত হবে তুরস্কের আলোচিত জেট পাওয়ার্ড ড্রোন বিমান ইসরায়েলমা। পশ্চিম তীরের ভূমি নিবন্ধনের অনুমোদন ইসরায়েলের মন্ত্রিসভায়। বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পতিত মাফিয়া শাসক শেখ হাসিনাকে একজন সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের আর কোনো ভবিষ্যৎ নেই। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সংযত রাখার জন্য ভারতের মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ভূমিধস বিজয়ের দুদিন পর ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতকে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা স্বীকার করে নিতে হবে এবং শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের অস্থিতিশীলতায় মদদ দেয়া বন্ধ করতে হবে। হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে যা যা করবে তার দায়ভার নিতে হবে ভারতকে। এর আগে তিনি নয়াদিল্লিতে বাংলাদেশকে অস্থিতিশীল করার উস্কানি দিয়ে বক্তব্য দিয়েছেন। হুমায়ুন কবির জানান, যেহেতু শেখ হাসিনা ও তার দল আর ক্ষমতায় নেই, তাই ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন পারস্পরিক সমমর্যাদার ভিত্তিতে নতুন করে শুরু হওয়া উচিত। তিনি বলেন, শেখ হাসিনার সময়ে ভারতের সাথে সম্পর্ক কেবল ব্যক্তি বিশেষের সাথে ছিল, বাংলাদেশের জনগণের সাথে নয়। ভারতে বসে শেখ হাসিনার বাংলাদেশের বিরুদ্ধে দেয়া বক্তব্য বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দেন হুমায়ুন কবির। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে। হুমায়ুন কবিরের এ বক্তব্যকে বাংলাদেশের সরকার গঠন করতে যাওয়া বিএনপির পক্ষ থেকে ভারতের প্রতি প্রথম বড় ধাক্কা হিসেবে আখ্যায়িত করা হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। এর আগে জয়ী হওয়ার পরদিনই বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার জন্য ভারতের কাছে আবেদন করব। গাজা ইসরায়েল আর্মির হয়ে যুদ্ধ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের 50,000 সেনা। তারা অংশ নিয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায়। ইসরায়েলের বেসরকারি সংস্থা হাজলাচা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল আর্মিতে 50,000 সেনা রয়েছে যাদের বিদেশি পাসপোর্ট রয়েছে। এদের অধিকাংশ সেনার যুক্তরাষ্ট্রের ও বাকিদের ইউরোপের বিভিন্ন দেশের পাসপোর্ট রয়েছে। ইসরায়েল আর্মির প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ইসরায়েল আর্মিতে 12,135 জন সেনা রয়েছে যারা একই সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। এছাড়া 1,207 জন নাগরিক রয়েছে যাদের একই সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাসপোর্ট থাকার পাশাপাশি অন্য আরও একটি দেশের পাসপোর্ট রয়েছে। অর্থাৎ এসব সেনাদের ইসরায়েল সহ মোট 3টি দেশের পাসপোর্ট রয়েছে। ইসরায়েল আর্মিতে 6,127 জন সেনার ইসরায়েলের পাসপোর্টের পাশাপাশি ফ্রান্সের পাসপোর্ট রয়েছে। ইসরায়েল আর্মিতে রাশিয়ান পাসপোর্টধারী সেনার সংখ্যা 5,067 জন, ব্রিটেনের পাসপোর্টধারী 3,901 জন। ইসরায়েল আর্মিতে জার্মান পাসপোর্টধারী সেনার সংখ্যা 1,686 জন। ব্রাজিলের পাসপোর্টধারী সেনার সংখ্যাও 1,686 জন। এছাড়া কানাডা, আর্জেন্টিনা, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও কলম্বিয়ার পাসপোর্টধারী কয়েকশো করে ইসরায়েলি সেনা রয়েছে ইসরায়েল আর্মিতে। ইসরায়েল আর্মিতে নিয়মিত সেনার সংখ্যা 1,69,000, রিজার্ভ সেনার সংখ্যা প্রায় 5 লাখ। 2023 সালের 7 অক্টোবর থেকে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর ইসরায়েলে আর্মির হামলায় সরকারি হিসেবেই নিহত হয়েছে 72,000 ফিলিস্তিনি বেসামরিক মানুষ। এদিকে রোববার গাজা ইসরায়েল আর্মির হামলায় নিহত হয়েছে কমপক্ষে 11 জন ফিলিস্তিনি। 15 ফেব্রুয়ারি ইসরায়েলি মন্ত্রিসভা অধিকৃত পশ্চিম তীরের জমি নিবন্ধনের একটি বিতর্কিত পরিকল্পনা অনুমোদন করেছে। 1967 সালের যুদ্ধের পর এই প্রথম ইসরায়েল সেখানে আনুষ্ঠানিকভাবে ভূমি নিবন্ধন প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছে। যে সমস্ত জমির মালিকানা ফিলিস্তিনিরা প্রমাণ করতে পারবে না, সেগুলোকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে নিবন্ধিত করা হবে। এই প্রক্রিয়ার ফলে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের জমি কেনা এবং সেখানে নতুন আবাসন নির্মাণ
অনেক সহজ হয়ে যাবে। উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, বিচারমন্ত্রী ইয়াভির লেভিন এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ যৌথভাবে এই প্রস্তাবটি পেশ করেন। প্রকল্পের জন্য 2026 সাল থেকে 2030 সাল পর্যন্ত প্রায় 24 কোটি 40 লক্ষ শেকেল বা প্রায় 7 কোটি 90 লক্ষ ডলার বরাদ্দ করা হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংস্থাগুলো এটিকে ডি ফ্যাক্টো অ্যানেক্সেশন বা কার্যত দখল হিসেবে অভিহিত করেছে। তাদের মতে অনেক জমি নিবন্ধিত না থাকায় ফিলিস্তিনিদের জন্য মালিকানা প্রমাণ করা অত্যন্ত কঠিন হবে। তাছাড়া প্রত্যেক দেশে অনেক জমি ও বন রয়েছে যার কোনো ব্যক্তি মালিকানা নেই। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই পদক্ষেপের সমালোচনা করে জানিয়েছে, অধিকৃত অঞ্চলে দখলদার শক্তির জমি বাজেয়াপ্ত করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তুরস্কের বাইরাক্তার ড্রোন নির্মাণ কারখানা স্থাপন করা হবে পাকিস্তানে। এখানে পাকিস্তান তুরস্ক যৌথভাবে নির্মাণ করবে বাইরাক্তার ড্রোন কিজিল-এলমা জেট চালিত স্টেলথ ড্রোন যুদ্ধবিমান। এটি বিশ্বের প্রথম স্টেলথ ড্রোন বিমান। অটোনোমাস এর ড্রোন বিমানের ভূমিকা পাইলট চালিত যুদ্ধবিমানের মতোই এবং তুরস্কের এই যুদ্ধবিমান বড় ধরনের চ্যালেঞ্জ প্রচলিত যুদ্ধবিমানের ক্ষেত্র। এই ড্রোন নির্মাণ কারখানা স্থাপনের মাধ্যমে পাকিস্তান ড্রোন আমদানিকারক থেকে পরিণত হবে ড্রোন রপ্তানি দেশে। চীনের সাথে যৌথভাবে নির্মিত JF-17 ফাইটার জেট নির্মাণ করে পাকিস্তান যেমন রাতারাতি সমরাস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে, তেমনি তুরস্কের সাথে যৌথভাবে ড্রোন নির্মাণ করতে পারলে এক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে। কিজিল-এলমায় রয়েছে টার্বোফ্যান ইঞ্জিন, ফলে এর গতি সুপারসনিক, অস্ত্রবহন ক্ষমতা 1.5 টন। স্টেলথ বৈশিষ্ট্যের কারণে এটি শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। সম্প্রতি গোগদোয়ান নামক বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ছুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এর রয়েছে এয়ার টু এয়ার এবং গ্রাউন্ড অ্যাটাক ক্ষমতা। পাকিস্তানের কাছে বর্তমানে রয়েছে বাইরাক্তার TB2 এবং আকিঞ্চি ড্রোন বিমান। ভারতের একজন নাগরিক স্বীকার করেছে ভারত সরকার তাকে শিখ নেতা গুরবৎ সিং পান্নুনকে হত্যার নির্দেশ দিয়েছিল। যুক্তরাষ্ট্রের আদালতে স্বীকারোক্তি দেয়া এই ভারতীয় নাগরিকের নাম নিখিল গুপ্ত। নিখিল গুপ্ত জানান, ভারতীয় একজন সরকারি কর্মকর্তা তাকে পান্নুনকে হত্যার দায়িত্ব দেয় এবং এজন্য তিনি $15,000 পান। তবে যুক্তরাষ্ট্রের আইনজীবীদের অভিযোগ, বিকাশ যাদব নামে ভারতীয় এক গোয়েন্দা কর্মকর্তা $1 লাখ বিনিময়ে নিখিল গুপ্তকে ভাড়া করেন পান্নুনকে হত্যার জন্য। বিকাশ যাদবের বিরুদ্ধে রেড নোটিশ ও ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্র। সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্ক অফিস শুক্রবার প্রকাশ করেছে এই তথ্য। গুরবৎ সিং পান্নুন শিখ ফর জাস্টিসের প্রতিষ্ঠাতা। যুক্তরাষ্ট্র প্রবাসী পান্নুন তার এ সংগঠনের মাধ্যমে ভারতের পাঞ্জাবের শিখদের জন্য একটি স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছেন। 2023 সালের জুন মাসে নিউ ইয়র্কে তাকে হত্যার লক্ষ্যে ষড়যন্ত্র করা হয়। তবে যুক্তরাষ্ট্র গোয়েন্দা সংস্থা এটি টের পেয়ে গেলে ফন্ডুল হয়ে যায় ভারতের এই চেষ্টা। একই বছর 18 জুন কানাডায় ভারতের গোয়েন্দা সংস্থার লোকজন গুলি করে হত্যা করে শিখ নেতা হরদীপ সিং নিজ্জাকে। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার সাথে ভারতের সম্পর্ক চরম অবনতি ঘটে। 2023 সালে নিখিল গুপ্তকে গ্রেফতার করে পুলিশ। পান্নুনকে হত্যার উদ্দেশ্যে ষড়যন্ত্র, অর্থগ্রহণ এবং হত্যা চেষ্টার মামলায় তার 40 বছর সাজা হতে পারে। শিখ নেতা পান্নুন সম্প্রতি অভিযোগ করেন, বাংলাদেশের জুলাই যোদ্ধা হাদিকে হত্যা করেছে ভারত এবং হাদির হত্যার খুনিদের ধরিয়ে দেওয়ার জন্য তিনি বিপুল পরিমাণ পুরস্কার ঘোষণা করেন। ডোনাল্ড ট্রাম্পের কল্পনায় একটি আত্মসমর্পণকারী ইরান যেন একটি ফুলানো বেলুন, দেখতে বড়, শব্দে গর্জনশীল, কিন্তু সামান্য চাপে ভেঙে পড়বে। তবে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে বিশ্লেষণ করলে দেখা যায় যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা, সামরিক হুমকি এবং নতুন করে শুরু হওয়া পারমাণবিক আলোচনা সব মিলিয়ে পরিস্থিতি অনেক বেশি জটিল, বহুস্তরীয় এবং দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক হিসাব নিকাশের অংশ। পশ্চিম এশিয়া জুড়ে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা, সামরিক প্রস্তুতি এবং রাজনৈতিক বক্তব্যের ভেতরতে স্পষ্ট হচ্ছে এই সংঘাত কেবল একটি পারমাণবিক চুক্তিকে ঘিরে নয়, বরং একটি আঞ্চলিক প্রভাব, বৈশ্বিক শক্তির ভারসাম্য এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্নে এক দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতা। এই মাসের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্র নতুন করে পারমাণবিক আলোচনা শুরু করলে উপসাগরীয় অঞ্চল থেকে লেভান্ত পর্যন্ত বিস্তৃত পশ্চিম এশিয়ায় এক ধরনের সতর্ক স্বস্তি নেমে আসে। কারণ তার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সামরিক পদক্ষেপ বিবেচনার কথা বলেন এবং ইরানের ভেতরে অস্থিরতা উস্কে দেওয়ার অভিযোগ ওঠে। ইরানের সামরিক কর্মকর্তারা পাল্টা কড়া ভাষায় সতর্ক করে দেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে শুধু মার্কিন ঘাঁটি নয়, আঞ্চলিক জ্বালানি
অবকাঠামো এবং বৈশ্বিক তেল সরবরাহ ঝুঁকির মুখে পড়বে। এই প্রকাশ্য হুমকি পাল্টা হুমকির প্রেক্ষাপটে কূটনৈতিক যোগাযোগ জোরদার করা হয়। আঞ্চলিক একাধিক দেশ তেহরানকে নতুন করে আলোচনায় বসতে অনুরোধ জানায়। তাদের যুক্তি ছিল, যুদ্ধ শুরু হলে ক্ষতির বোঝা বহন করতে হবে পুরো অঞ্চলকেই। 2025 সালে জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চরমে ওঠার পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা এখনও অনেক দেশের স্মৃতিতে তাজা। তেহরান অবশেষে আলোচনায় রাজি হয়। সরকারিভাবে জানানো হয়, ইরান সবসময় যুদ্ধের বদলে কূটনীতিকে অগ্রাধিকার দিয়েছে। একই সঙ্গে ইরানের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়, যদি ভবিষ্যতে সংঘাত শুরু হয় তবে বিশ্ব যেন জানে তেহরান কূটনৈতিক পথ শেষ পর্যন্ত অনুসরণ করেছিল। তবে ওয়াশিংটনের আলোচনায় ফেরাকে ঘিরে বিশ্লেষকদের মধ্যে মতভেদ স্পষ্ট। প্রথম ব্যাখ্যায় বলা হচ্ছে, বহু বছরের নিষেধাজ্ঞা, মনস্তাত্ত্বিক চাপ এবং সামরিক হুমকি কাঙ্ক্ষিত ফল দেয়নি। ফলে বাস্তববাদী হিসাব থেকে ট্রাম্প প্রশাসন একটি নতুন চুক্তির পথে হাঁটতে চায়। এই ব্যাখ্যা অনুযায়ী যুক্তরাষ্ট্র এমন একটি সমঝোতা খুঁজছে যা 2015 সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনের চেয়ে কঠোর হলেও ইরানের মৌলিক লাল রেখাগুলো পুরোপুরি অস্বীকার করবে না। ইরান বারবার জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে তারা সরে আসবে না। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক মিত্রদের নিয়ে আলোচনাও গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় ব্যাখ্যা বলছে, এটি একটি কৌশলগত পরিবর্তন নয়, বরং সাময়িক পশ্চাদপসরণ। মার্কিন সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, ইরানের প্রতিশোধমূলক হামলা হলে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটি ও নৌ সম্পদ ব্যাপক ঝুঁকিতে পড়বে। পারস্য উপসাগরীয় জ্বালানি স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক বাজারে। ফলে সরাসরি হামলার পরিকল্পনা স্থগিত করে আপাতত আলোচনার পথ নেওয়া হয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদে লক্ষ্য অপরিবর্তিত। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এই সন্দেহকে আরও জোরালো করেছে। নর্থ ক্যারোলাইনায় এক সামরিক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রেজিম চেঞ্জই সম্ভবত সবচেয়ে ভালো জিনিস হতে পারে। একই দিনে পারস্য উপসাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েনের প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, চুক্তি না হলে আমাদের এটি দরকার হবে, প্রস্তুত রাখছি। আলোচনার সমান্তরালে এমন বক্তব্য কূটনৈতিক আস্থাকে দুর্বল করবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। মিউনিক নিরাপত্তা সম্মেলনে মার্কিন রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি মন্তব্য করেন, সরাসরি সামরিক হামলার বদলে কঠোর নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অর্থনীতিকে দুর্বল করা উচিত, যাতে জনগণের চাপ শাসন ব্যবস্থাকে নড়বড়ে করে দেয়। অপরদিকে রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ইরানের সঙ্গে চুক্তি করা যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয় হবে, বরং কঠোর পদক্ষেপ নেওয়াই উচিত। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই শিবিরের বক্তব্যে লক্ষ্য নিয়ে মিল রয়েছে, ইরানের উপর সর্বোচ্চ চাপ বজায় রাখা। ইরানি নেতৃত্ব এই অবস্থানকে নতুন কিছু মনে করছে না। সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির ভাইস চেয়ারম্যান হুজ্জতুল ইসলাম সৈয়দ মাহমুদ নাবাভিয়ান বলেন, গত 4-5 দশক ধরে যুক্তরাষ্ট্র ইরানকে দুর্বল করার নানা কৌশল নিয়েছে। 1980-এর দশকে 8 বছরের যুদ্ধ, বিভিন্ন সময়ে অভ্যুত্থান চেষ্টা, 1999, 2009, 2022 ও সাম্প্রতিক অস্থিরতা এবং বিস্তৃত নিষেধাজ্ঞা। তার ভাষায়, এসব পদক্ষেপ ইরানকে কষ্ট দিয়েছে, কিন্তু রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলতে পারেনি। বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে চাপের মুখে ফেলেছে, মুদ্রাস্ফীতি বেড়েছে, মুদ্রার মান কমেছে, তেল রপ্তানি সীমিত হয়েছে, কিন্তু একই সঙ্গে ইরান বিকল্প বাণিজ্য পথ, আঞ্চলিক সহযোগিতা এবং অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অভিযোজনের কৌশল নিয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি, আঞ্চলিক জোটে সক্রিয় অংশগ্রহণ, এসবই সেই অভিযোজনের অংশ। ফলে চাপ বাড়ালেই পতন, এই সরল সমীকরণ বাস্তবে কাজ করেনি। আঞ্চলিক দেশগুলোর দৃষ্টিকোণও গুরুত্বপূর্ণ। উপসাগরীয় রাষ্ট্রগুলো প্রকাশ্যে যুদ্ধ চায় না, কারণ সামরিক সংঘাত মানে জ্বালানি স্থাপনায় হামলা, তেল সরবরাহে বিঘ্ন এবং বিনিয়োগকারীদের আস্থা সংকট। 2019 সালে সৌদি আরবের তেল স্থাপনায় হামলার পর বৈশ্বিক বাজারে যে ধাক্কা খেয়েছিল তা এখনও স্মরণীয়। তারা চাইছে যে উত্তেজনা কমুক এবং একটি টেকসই সমঝোতা হোক। এই প্রেক্ষাপটে আলোচনার সাফল্য নির্ভর করছে পারস্পরিক আস্থার উপর। যদি যুক্তরাষ্ট্রের লক্ষ্য সত্যি একটি স্থায়ী সমঝোতা হয়, তবে তাকে ইরানের কিছু মৌলিক অবস্থান মেনে নিতে হবে। অন্যদিকে ইরানকেও আন্তর্জাতিক পরিদর্শন ও স্বচ্ছতা বাড়ানোর মাধ্যমে উদ্বেগ কমাতে হবে। কিন্তু যদি আলোচনার আড়ালে লক্ষ্য থাকে সময় কেনা এবং চাপ বজায় রাখা, তবে তা দ্রুত ভেঙে পড়বে।
বিশ্লেষকদের মতে আত্মসমর্পণকারী ইরান ধারণাটি রাজনৈতিক বক্তৃতায় কার্যকর হলেও বাস্তবে তা অত্যন্ত জটিল। দশকের পর দশক সংঘাত দেখিয়েছে সরাসরি সামরিক আঘাত বা অর্থনৈতিক শ্বাসরোধ কোনোটাই কোনো পক্ষকে চূড়ান্ত বিজয় এনে দেয়নি, বরং প্রতিটি উত্তেজনা নতুন প্রতিরোধ, নতুন জোট এবং নতুন অস্থিতিশীলতার জন্ম দিয়েছে। অতএব বর্তমান পরিস্থিতি এক সন্ধিক্ষণ, একদিকে কূটনীতির সুযোগ, অন্যদিকে ভুল হিসাবের ঝুঁকি। পারস্য উপসাগরে মার্কিন রণতরীর উপস্থিতি, তেহরানের পাল্টা হুঁশিয়ারি, আন্তর্জাতিক বাজার উদ্বেগ, সব মিলিয়ে পরিস্থিতি নাজুক। যদি আলোচনার টেবিলে সমাধান খোঁজা যায় তবে এই অঞ্চল একটি বড় সংঘাত এড়াতে পারে। আর যদি রেজিম চেঞ্জ বা পূর্ণ আত্মসমর্পণের স্বপ্নে প্রাধান্য পায় তবে তা হবে এমন এক বেলুন যা বাস্তবতার সূচে ফেটে গিয়ে পুরো অঞ্চলকে অস্থিতিশীলতার নতুন চক্রে ঠেলে দিতে পারে। তুরস্কের সামরিক সক্ষমতার সম্প্রসারণ এবং তার বৈশ্বিক কার্যক্রম সাম্প্রতিক বছরগুলোতে দেশটির কূটনৈতিক প্রভাবকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আঞ্চলিক সংঘাত, শান্তিরক্ষা মিশন, সন্ত্রাস বিরোধী অভিযান এবং প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতার সমন্বয়ে আঙ্কারা এখন কেবল সামরিক শক্তির প্রদর্শনে সীমাবদ্ধ নয়, বরং সামরিক উপস্থিতিকে কৌশলগত কূটনীতির কার্যকর হাতিয়ারে রূপ দিয়েছে। গাজায় সম্ভাব্য একটি টাস্ক ফোর্সে তুর্কি সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ নিয়ে আলোচনা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যে কোনো সময় যে কোনো স্থানে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার পুনরুচ্চারণ দেশটির বৈশ্বিক মিশনগুলোর প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। সামরিক কৌশলবিদ আলী ফুয়াদ গোকচে মনে করেন, একটি দেশের পররাষ্ট্রনীতি তখনই কার্যকর হয় যখন জাতীয় শক্তির উপাদানগুলো সমন্বিতভাবে কাজ করে আর সামরিক শক্তি সেখানে প্রতিরোধ ও প্রভাব সৃষ্টির মূল উৎস। তার ভাষায় সামরিক সক্ষমতার কার্যকারিতা ও বিস্তারই অনেক সময় একটি দেশের কূটনীতির পরিধি নির্ধারণ করে। তুরস্ক গত এক দশকে দেশীয়ভাবে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ও প্ল্যাটফর্ম, ড্রোন, সাজোয়াজান, নৌ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে যে অগ্রগতি অর্জন করেছে তা সিরিয়া, ককেশাস, কৃষ্ণ সাগর, পূর্ব ভূমধ্য সাগর ও এজিয়ান অঞ্চলে তার কৌশলগত অবস্থানকে দৃঢ় করেছে। তুরস্কের শান্তিরক্ষা ও আন্তর্জাতিক মিশনে অংশগ্রহণের ইতিহাস দীর্ঘ। 1950 সালে কোরিয়ান যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে শুরু হওয়া এই অধ্যায় পরে বসনিয়া হার্জেগোভিনা ও কসোভোতে জাতিসংঘ ও ন্যাটোর ম্যান্ডেটের অধীনে অব্যাহত থাকে। বসনিয়ায় 1994 সালে জাতিসংঘের অধীনে মোতায়েন হওয়া তুর্কি বাহিনী ডেটন শান্তি চুক্তির পর ন্যাটোর কাঠামোর মধ্য দিয়ে দায়িত্ব পালন করে নিরাপদ অঞ্চল নিশ্চিতকরণ ও মানবিক সহায়তায় ভূমিকা রাখে। কসোভোতে 1999 সাল থেকে ন্যাটো নেতৃত্বাধীন KFOR মিশনে তুরস্ক সক্রিয় রয়েছে, যেখানে একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলা এবং নিরাপত্তা কাঠামোকে প্রশিক্ষণ সহায়তা দেয়া হয়েছে। অবসরপ্রাপ্ত এয়ারফোর্স ব্রিগেডিয়ার জেনারেল ও বিশ্লেষক হুসেইন ফাজলা বলেন, তুরস্ক শান্তিরক্ষা ও স্থিতিশীলতা মিশনে TSK-র প্রোফাইল সম্প্রসারণ করেছে। ন্যাটোর অধীনে কসোভোর KFOR ও বসনিয়া হার্জেগোভিনার ইউফোর মিশনে আধুনিক সাজোয়াজান, কিরপি ও ভুরান ব্যবহারের মাধ্যমে তুর্কি বাহিনী মাঠ পর্যায়ে নিরাপত্তা ও কার্যকারিতা বাড়িয়েছে। এসব অভিজ্ঞতা তুরস্ককে কেবল যুদ্ধক্ষম বাহিনী নয়, বরং একটি সেন্টার অফ এক্সেলেন্সে রূপান্তর করেছে, যেখানে ন্যাটো মিত্ররা পরামর্শের জন্য আগ্রহী। আফ্রিকান হর্ন অঞ্চলে তুরস্কের উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য। সোমালিয়ায় তুরস্কের বৃহত্তম বিদেশি সামরিক ঘাঁটি টার্কসোমে সোমালি বাহিনীর অভিজাত গোরগর কমান্ডো ইউনিটকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এখানে সোমালি অফিসাররা তুর্কি সামরিক নীতিমালা অনুযায়ী শিক্ষা ও ভাষা প্রশিক্ষণ পাচ্ছেন, যা দীর্ঘমেয়াদী কৌশলগত সমন্বয়ের ভিত্তি তৈরি করছে। এই প্রক্রিয়া কেবল সামরিক দক্ষতা বাড়াচ্ছে না, বরং দুই দেশের মধ্যে প্রজন্ম জুড়ে সম্পর্কের ভিত গড়ে তুলছে। সোমালিয়ার জলদস্যুতা দমন ও উপকূলীয় নিরাপত্তায় তুর্কি নৌবাহিনীর অংশগ্রহণও আঙ্কারার সামুদ্রিক স্বার্থ রক্ষায় বাস্তব উপস্থিতির উদাহরণ। লিবিয়ায় তুরস্কের ভূমিকা আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুরোধে তুর্কি সামরিক প্রশিক্ষণ ও পরামর্শ কার্যক্রম পরিচালিত হচ্ছে। 2025 সালের ডিসেম্বরে তুর্কি পার্লামেন্ট লিবিয়ায় সেনা মোতায়েনের ম্যান্ডেট আরও 2 বছরের জন্য বাড়িয়ে দিয়েছে। ত্রিপলির চারপাশে আকাশ প্রতিরক্ষা আমব্রেলা স্থাপন এবং আল ওয়াতা বিমান ঘাঁটিতে সক্ষমতা প্রদর্শনকে অনেকেই মাইলফলক হিসেবে দেখছেন, কারণ এটি প্রথমবারের মতো কোনো ন্যাটো বাহিনী রুশ ও চীনা উৎসের আকাশ প্ল্যাটফর্মের বিরুদ্ধে স্তরভিত্তিক প্রতিরক্ষা নেটওয়ার্ক মাঠে স্থাপন করেছে। বিশ্লেষকদের মতে এটি আঙ্কারার প্রযুক্তিগত দক্ষতা ও কৌশলগত বার্তার শক্তিশালী প্রদর্শন।
সিরিয়া ও ইরাকে সন্ত্রাসবিরোধী সীমান্ত পারের অভিযান তুরস্কের সামরিক অভিজ্ঞতার আরেকটি স্তম্ভ। পিকেকে ও তার সিরীয় শাখা ওয়াইপিজির বিরুদ্ধে তুরস্ক একাধিক অভিযান পরিচালনা করেছে। ইউফ্রেটিস শিল্ড, অলিভ ব্রাঞ্চ, পিস স্প্রিং শিল্ড, যেগুলো 2015 থেকে 2020 সালের মধ্যে উত্তর সিরিয়ায় পরিচালিত হয়। ইরাকের সঙ্গে 1984 সালে নিরাপত্তা চুক্তির কাঠামো এবং হট প্যারাসুট নীতির আওতায় উত্তর ইরাকে অপারেশন স্টিল, সান এবং 2018 সাল থেকে চলমান ক্রুজ সিরিজের অভিযান চালানো হয়েছে। আঙ্কারা দাবি করে এসব পদক্ষেপ তার দক্ষিণ সীমান্তে সন্ত্রাসী করিডোর গঠনের প্রচেষ্টা রোধে প্রয়োজনীয় ছিল। এই সামরিক সক্রিয়তা কূটনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাড়ানোর সতর্কবার্তা সত্ত্বেও রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি অব্যাহত রাখা এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ না করার সিদ্ধান্তে তুরস্ক সরাসরি পাল্টা ব্যবস্থার মুখে পড়েনি। বিশ্লেষকদের মতে এটি আংশিকভাবে আঙ্কারার সামরিক সক্ষমতা ও বহুমাত্রিক কূটনৈতিক ভারসাম্যের ফল। রাশিয়া থেকে তুরস্কের 40% বেশি গ্যাস সরবরাহ আসে, যা জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের আধুনিকায়ন ও দেশীয় উৎপাদন, ড্রোন প্রযুক্তি থেকে নৌ প্ল্যাটফর্ম, সামরিক ও রাজনৈতিক লক্ষ্যকে এক সূত্রে গেঁথেছে। বিদেশে মোতায়েন বাহিনী এখন শুধু পতাকা প্রদর্শন নয়, বরং আঞ্চলিক গতিশীলতা গঠন, স্বাগতিক দেশের সামরিক কাঠামো পুনর্গঠন এবং মাঠ পর্যায়ে দেশীয় প্রতিরক্ষা পণ্যের সক্ষমতা প্রদর্শনের ভূমিকা পালন করছে। পাকিস্তান ভারত উত্তেজনা, ককেশাসের ভারসাম্য কিংবা পূর্ব ভূমধ্যসাগরের সামুদ্রিক বিরোধ, সব ক্ষেত্রেই আঙ্কারা নিজেকে আলোচনার সক্রিয় অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ন্যাটো জোটে তুরস্কের অবস্থানও উল্লেখযোগ্য। জার্মানিতে চলমান স্টেট ফার্স্ট ডার্ট 2026 মহড়ায় প্রায় 10,000 সেনার অংশগ্রহণের মধ্যে তুরস্ক 2,000 সেনা পাঠিয়েছে। উত্তর ইউরোপে এটাই এত বড় সংখ্যায় প্রথম মোতায়েন। ইউরোপে নিরাপত্তা উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হিসাবে তুরস্ক দ্রুত মোতায়েন ও জটিল অপারেশন পরিচালনার সক্ষমতা প্রদর্শন করেছে। এই জোটের ভেতরে আঙ্কারার প্রভাবকে আরও সুদৃঢ় করেছে। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর উদ্ভূত নতুন বাস্তবতাতেও তুরস্ক নিজেকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে উপস্থাপন করেছে। প্রেসিডেন্ট আহমদ আল শারার নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এবং সীমান্তে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব হ্রাসে তুরস্ক কৌশলগত সুযোগ দেখছে। আঙ্কারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে বিদেশি শক্তিগুলো সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। সব মিলিয়ে তুরস্কের সামরিক সম্প্রসারণ কেবল শক্তি প্রদর্শনের কৌশল নয়, এটি একটি সুপরিকল্পিত কূটনৈতিক স্থাপত্যের অংশ। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, প্রযুক্তিগত উদ্ভাবন, প্রশিক্ষণ ও পরামর্শ কার্যক্রম এবং বহুপাক্ষিক মিশনে সক্রিয় অংশগ্রহণ, এই সব কিছুর সমন্বয়ে আঙ্কারা এখন আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে এমন এক অবস্থানে পৌঁছে গেছে যেখানে সামরিক উপস্থিতি কূটনৈতিক প্রভাবের গুণিতক হিসেবে কাজ করছে। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে তুরস্ক এই মডেল হার্ড পাওয়ার ও সফট পাওয়ারের সমন্বয় অবলম্বন করে তার কৌশলগত পরিসর বিস্তৃত করার চেষ্টা চালিয়ে যাবে। গাজায় চলমান যুদ্ধের সময় হাজার হাজার পশ্চিমা নাগরিক ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। ইসরায়েলি একটি এনজিওর প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। প্রতিবেদনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত সম্ভাব্য যুদ্ধ অপরাধে জড়িত বিদেশি নাগরিকদের আন্তর্জাতিক আইনি জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। ইসরায়েলি এনজিও হার্সলাচা বলছে, ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত 50,000-এরও বেশি সদস্যের কাছে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় কোনো দেশের পাসপোর্ট আছে। গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে কমপক্ষে 72,061 জন নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। এই অভিযানে সংঘটিত কর্মকাণ্ডকে সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে অধিকার ভিত্তিক সংগঠনগুলো। বিশ্বজুড়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা এমন বিদেশি নাগরিকদের শনাক্ত করে বিচারের আওতায় আনার চেষ্টা করছে, যারা গাজায় সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে। সংস্থাগুলোর দাবি, অভিযুক্তদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ করেছেন। এসব তথ্য প্রমাণ সংগ্রহ করে ভবিষ্যতে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইসরায়েলি সেনাবাহিনীতে অন্তত 12,135 সেনার কাছে মার্কিন পাসপোর্ট রয়েছে, যা বিদেশি নাগরিকদের মধ্যে সর্বোচ্চ। এছাড়া 1,207 সেনার কাছে মার্কিন ও ইসরায়েলি পাসপোর্টের পাশাপাশি আরও একটি পাসপোর্ট রয়েছে।
ইসরায়েলি আইনজীবী ইলাদমান এনজিও হার্সলাচার আইনি পরামর্শদাতা হিসেবে কাজ করেন। তিনি জানান, ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত ৬,১২৭ জন ফরাসি নাগরিক। ইসরায়েলি সেনাবাহিনীতে ৫,০৬৭ জন নাগরিক কর্মরত আছেন, যাদের রুশ পাসপোর্ট রয়েছে। এছাড়া ৩,৯০১ জন ইউক্রেনীয় এবং ১,৬৬৮ জন জার্মান সেনা রয়েছে নেতানিয়াহুর বাহিনীতে। হার্সলাচার তথ্য বলছে, ইসরায়েলি বাহিনীর ১,৬৮৬ সেনার দ্বৈত ব্রিটিশ ইসরায়েলি নাগরিকত্ব রয়েছে। এছাড়া ব্রিটিশ ও ইসরায়েলি পাসপোর্টের পাশাপাশি আরও একটি পাসপোর্ট রয়েছে ৩৮৩ সেনার। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করা দক্ষিণ আফ্রিকার ৫৮৯ জন নাগরিক ইসরায়েলের সামরিক পদে কর্মরত। ইসরায়েলি নাগরিকত্বের পাশাপাশি দেশটির সেনাবাহিনীতে ১,৬৮৬ জনের ব্রাজিলীয়, ৬০৯ জনের আর্জেন্টিনীয়, ৫০৫ জনের কানাডীয়, ১১২ জনের কলম্বিয়ান এবং ১৮১ জনের মেক্সিকান নাগরিকত্ব রয়েছে। হার্সলাচার আরও জানায়, ইসরায়েলের সামরিক বাহিনীতে আনুমানিক ১,৬৯,০০০ সক্রিয় কর্মী এবং ৪,৬৫,০০০ সেনা রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৮% রয়েছে দ্বৈত বা একাধিক নাগরিকত্ব। কাতারের হামিদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সন্যাশনাল আইনের অধ্যাপক ইলিয়াস বান্তেকাস বলেন, জাতীয়তা আইন যাই বলুক না কেন, আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধের জন্য ফৌজদারি দায়বদ্ধতা রয়েছে। তবে অভিযুক্তদের বিচারের ক্ষেত্রে মূল সমস্যা হলো তাদের অপরাধের অঞ্চলে আনা এবং আদালতে হাজির করা। বিশ্লেষকরা বলছেন, অভিযুক্ত ইসরায়েলি সেনাদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এটি, যেখানে অপরাধ সংঘটিত হয়েছে সেখানে তাদের হাজির করা। এটি করা গেলে দোষীদের বিচার করা সম্ভব। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।